স্বাগত। শুক্রবারের বিশেষ অর্থযোগে কৃষি পণ্যের উৎপাদন, বন্টন ও বাজার ব্যবস্থা নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের নিয়মিত এই আয়োজন। আর এই আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজ তেজান। ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি আসছে ধান উৎপাদনে। চলতি বছরের উৎপাদন নিয়েও আশাবাদী খাত সংশ্লিষ্টরা। বড় কোনো দুর্ঘটনা না হলে এবছরও রেকর্ড পরিমাণ ধান উৎপাদনের আশা সংশ্লিষ্টদের, যার সফলতার একদিকে ভাগিদার যেমন রয়েছে দেশের সাধারণ কৃষক, অন্যদিকে দেশের ধান গবেষকরা যারা নিত্য নতুন জাত উদ্ভাবন করে তাক লাগিয়ে দিচ্ছে। পুরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাহজাহান কবির এবং কৃষিবিদ ও বাজার বিশ্লেষক ডক্টর সদরুল আমিন। জি, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দেখলাম একটি প্রতিবেদন জনাব সদরুল আমিন এবং শাহজাহান কবির। বিশেষ করে ধারাবাহিকভাবে ধানের উৎপাদন বাড়ছে, আমাদের যে লক্ষ্যমাত্রা ঠিক করছি কিংবা যেই চাহিদা রয়েছে সেই তুলনায় ধানের উৎপাদন বেশি। এবছরও উৎপাদন যতটুকু ধারণা করা হচ্ছে যে এবছরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। জনাব সদরুল আমিন, আপনার কাছে প্রথমে একটু আসতে চাই, এই যে ধারাবাহিকভাবে ধানের যে উৎপাদন, এটি আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন এবং এটি কিভাবে আসলে এটি সংরক্ষণ করা যেতে পারে, যেটি আমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে খাদ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা করা যেতে পারে কিনা? সদরুল আমিন। ধন্যবাদ। আপনি যে হিসাব যেটা দিলেন সেটা আমরা হিসাব আগে থেকেই দেখি। সেটা হলো আগে যদিও গত বছরের আগে থেকে হিসাবটা দেওয়া হয়তো ধানে, চলতি বছর থেকে চাউলে দেওয়া হচ্ছে। যাই হোক, আগের যদি আমরা ধানটা ধরি, এই 20-21-এ উৎপাদন ছিল 377, 21-22-এ আইসা হলো 404, তারপরে 22-23-এ আমরা 12-13-14 এরকম একটু কম ছিল। আর 23-24-এ আবার আমাদের অনুমান হচ্ছে যে এই বছর প্রোডাকশনটা ভালো, কারণ এবার ট্রুপার এবং ব্লাস্ট রোগটা হয় নাই। এটা ধান গবেষণার সাফল্য বলবো, যেভাবে ট্রুপার ব্যবহার হয়েছে তাতে ব্লাস্ট রোগটা না হওয়াতে আমরা আশাবাদী যে ফলন বেশি হবে। তবুও আমরা যদি এখানে হিসাব করি, চাউলের হিসাবটাকে যদি কনভার্ট করি, তাহলে আমরা বলতে পারি যে গত 5 বছরের গড়ে আমাদের যে ফ্লো ট্রেন্ড যেটা, সেটা 15 থেকে 20 লক্ষ অতিরিক্ত টন অতিরিক্ত চাল উৎপাদন হচ্ছে। এটা এটা ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। নিম্ন 15, উপরে 25 বা তার বেশি হতে পারে। এই উৎপাদন স্টেজে আমরা বর্তমানে আছি। এটা একটা বড় ধরনের ধান উৎপাদনে একটা বড় ধরনের সাফল্য বলবো। আর আরেকটা হলো, এটা যদি আমাদের ধরে রাখতে চাই, তাহলে আমাদের 3টা কাজ যেটা মিনিস্ট্রি ইতিমধ্যে সিদ্ধান্ত নিচ্ছে, যে পলিশিং না করা, আরেকটা হলো আমদানি করা ধান চাউলটা একটু আলাদা রাখা, আর ব্যতীত অন্য কেউ যেন নতুন জাতের নাম দিতে না পারে, এই ব্যাপারটা খুব স্ট্রং করা। যদিও আমন মৌসুম থেকে বলা আছে, কিন্তু গত বছরই কিন্তু এই অর্ডারটা হয়েছিল যে নতুন নাম দেওয়া যাবে না ক্যাবিনেট মিনিস্ট্রিতে। আমি বলবো যে ছাড়া অন্য কেউ যেন কোনো নতুন নাম দিয়া এটা ক্যারিশমা করতে না পারে, সেই জন্য। আর আমি বলবো এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে অতিরিক্ত প্রোডাকশন যেটা হইলো, এটা আইসোলেট করা খুব কঠিন। এটা ফার্মারের নিজস্ব সিস্টেম থেকে আইসোলেট করা কঠিন, কিন্তু আমি বলবো এর একটা সহজ পদ্ধতি আছে। সেটা হলো বর্তমান প্রমোতে পিএম কৃষি প্রধানমন্ত্রীর অনুশাসনে যে খামার যন্ত্রায়নের জন্য হারভেস্টার দেওয়া হচ্ছে, এই হারভেস্টার গ্রুপটাকে যদি আমরা একটা যৌথ খামার ধরি, সেই প্রত্যেকটা যৌথ খামারে এভাবে দেখা যাবে একটা ক্লাস্টারে 1 লক্ষ 2 লক্ষ টন করিয়া এক এক ডিভিশনে বা এরকম চাল উৎপাদন হচ্ছে। এই জিনিসটা যদি আমরা সেই অনুশাসনের সফলতা ধরি, তাহলে আমরা বলতে পারি যে এটা অতিরিক্ত উৎপাদন, এটা বাফার স্টক, এটা সরকারি স্টক, জি এটা করা উচিত। তাহলে আমাদের যে ধান এবং কৃষির যে সফলতা, এটা একদম আমাদের আইসোলেট হয়ে যাবে, এতে কারো কোনো সন্দেহ থাকবে না। জি, একটু একটু জনাব সাধারণ আপনার কাছে আসতে চাই। সাধারণ কবি, আপনার কাছে আসতে চাই। আমরা বলছি যে এই যে উৎপাদন, এই সফলতাটা আসলে আমাদের দেশের গবেষকদের, এবং তারা আসলে নানা ধরনের জাত উদ্ভাবন করছে যেটি আসলে আমাদের ফলন বাড়াচ্ছে। ঠিক এই ধারাটা কিভাবে আপনারা বজায় রাখবেন? এবং সদরুল আমিন তার উত্তরের পাশাপাশি কিছু প্রশ্নও রাখছিলেন, সেটিরও যদি আপনি রিলেট করে উত্তর দিতেন জনাব। ধন্যবাদ স্যার। এখানে রাইটলি মেনশন করেছেন বা আপনারা যে প্রতিবেদন দেখিয়েছেন, সেটাও আপনারা রাইটলি এখানে উৎপাদনের যে চিত্রটা তুলে এনেছেন, সেটাও অনেকটাই আমি মনে করি কাছাকাছি। আজকের যে উৎপাদনের কথা বলা হচ্ছে, এটা তো সম্মিলিত প্রচেষ্টা। আপনারা জানেন বাংলাদেশে এখন যে সরকারটি আছে, সেই সরকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু আমরা বলি কৃষি বান্ধব সরকার। কৃষিকে কিভাবে টিকিয়ে রাখা যায়, খাদ্য উৎপাদন কিভাবে নিশ্চিত করা যায়,
সেটার জন্য কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা যারা গবেষণা করছি, মাঠ পর্যায়ে যারা কাজ করছে, ইভেন কৃষক পর্যায়ে, আপনারা জানেন একটা সম্মিলিত এফোর্টের কারণে কিন্তু আজকে খাদ্যে আমরা উদ্বৃত্তের বাংলাদেশে পরিণত হয়েছি। এবং এই উদ্বৃত্তটা কিন্তু একটা পরিকল্পনার মাধ্যমে কিন্তু আসছে। আপনারা জানেন, আমি একটু ছোট করে বলি যে আমরা 2015 সনে আমরা রাইস ভিশন 2050 আমরা প্রণয়ন করেছি, যেটা একটু আপনাদের প্রতিবেদনে বলেছে। সেই 2015-তে আমরা যে রাইস ভিশন আমরা প্রণয়ন করেছি, সেখানে আমরা দেখিয়েছি 2020 সন, 25 সন, 30 সন, 40 সন এবং 50 সন পর্যন্ত আমাদের খাদ্যের চাহিদা কত হবে এবং আমরা খাদ্য উৎপাদনটা কিভাবে আমরা করব, এবং এটা কিন্তু প্রতি বছরে আমরা কতটুকু উৎপাদন করতে হবে, কিভাবে আমরা করব, সেটার কিন্তু একটা রূপরেখা কিন্তু আমরা তখন প্রণয়ন করেছি। সেই রূপরেখা অনুযায়ী কিন্তু আমরা যাচ্ছি। আমরা 2021 সনে আমরা ডাবলিং রাইস প্রোডাক্টিভিটি করেছি, সেটাও কিন্তু 2030 সনে আমাদের প্রোডাক্টিভিটি ডাবলিং হবে। তারপরে এটা আমরা 2040 এবং 50 সন পর্যন্ত নিয়ে গেছি। এবং যে চিত্রটা আমরা দেখালেন যে আমরা 2030 সনে 42 লক্ষ টন, 2050 সনে 50 লক্ষ টন এবং 2050 সনে 60 লক্ষ টন যে আমরা খাদ্য উৎপাদন আমরা করব, সেটা কিভাবে করব, সেটা আমরা প্রতি জমি চাষের আওতায় আনবে। আমরা নতুন নতুন জাত, আমরা 17টি আমরা নতুন ইকোটাইপ আমরা নির্ণয় করেছি। সেই ইকোটাইপ অনুযায়ী আমাদের প্রতিটা ভ্যারাইটি জনাব শাহজাহান কবির, আমি এরপরে আলোচনায় আপনার কাছেই ফিরছি। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর জাস্ট আপনার কাছে আসছি। আছেন একাত্তরে চলছে অর্থযোগ, আবারও ফিরছি আলোচনা। আমাদের সাথে যুক্ত আছেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাহজাহান কবির ও কৃষিবিদ ও বাজার বিশ্লেষক ডক্টর সদরুল আমিন। জনাব শাহজাহান কবির, আপনি আলোচনা করছিলেন বিশেষ করে 2050 সাল পর্যন্ত আপনাদের একটি প্রেডিকশন ছিল, সেটি নিয়ে আলোচনা করছিলেন, একটু কন্টিনিউ করবেন। না, আমরা যে কথাটা বলছিলাম যে আমরা উৎপাদন বাড়ানোর জন্য অনেকগুলো কৌশল আমরা নিয়েছি। একটা হলো জাত উদ্ভাবন। আমরা 17টি ইকোটাইপ আমরা ইতিমধ্যে নির্ণয় করেছি, সেই ইকোটাইপ অনুযায়ী আমরা জাত উদ্ভাবন করছি। যেমন খরার জন্য খরা, বন্যার জন্য বন্যা, লবণাক্ততা এলাকার জন্য লবণাক্ত সহিষ্ণু জাত, এবং আমাদের যে ফেভারেবল এনভায়রনমেন্ট আছে সেই জন্য ফেভারেবল এনভায়রনমেন্টের জন্য আমরা জাত উদ্ভাবন করছি। ইতিমধ্যেই কিন্তু আমরা অনেকগুলা জাত উদ্ভাবন করেছি। আপনারা জানেন যে আগে আমাদের মেগা জাত ছিল 28-29, বুড়োতে আমনে ছিল 11, এবং আউশে ছিল আমাদের বৃদান 48। এই জাত সমস্ত জাতগুলাকে আমরা রিপ্লেস করে ফেলছি ইতিমধ্যে, এবং আরো নতুন নতুন জাত আসছে, এবং এই জাতগুলা দ্রুত মাঠে সম্প্রসারণের কারণে কিন্তু আমাদের ফলন বাড়ছে। এটি একটি বিষয়। আর একটি হলো মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আপনারা দেখেছেন, 1 ইঞ্চি জমি পতিত রাখা যাবে না। সেই পতিত জমি চাষের আওতায় আনার জন্য আমরা সারা বাংলাদেশে আমরা প্রচেষ্টা নিচ্ছি, এবং ইতিমধ্যে অনেক পতিত জমি চাষের আওতায় এসে, বিশেষ করে সাউথে আপনারা জানেন বুড়োতে অনেক জমি পতিত থাকে, সিলেটে পতিত থাকে, পাহাড়ি এলাকায় পতিত থাকে, সেগুলা চাষের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি। আমরা ম্যানেজমেন্ট বাড়িয়েছি, কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, কৃষকদেরকে অ্যাওয়ারনেস করার মাধ্যমে আমরা ম্যানেজমেন্ট বাড়িয়েছি। আমরা সারের ব্যবহার, যাতে অপটিমাম সারের ব্যবহার করে, ব্যালেন্স ফার্টিলাইজার ব্যবহার করে, সেটার জন্য আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করছি। তারপর রোগ বালাই পোকা, এই যে স্যার একটু আগে বললেন যে এই বছর আমাদের ব্লাস্ট হয়নি, ব্লাস্টের যে আমাদের প্রিভেন্টিভ মেজার, সেই মেজার কিন্তু আমরা সারা বাংলাদেশে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে কিন্তু আমরা এটা ছড়িয়ে দিতে পেরেছি। আপনারা দেখেছেন যে এই বছর প্রলং একটা খরা হওয়ার পরেও, তাপ দেওয়া হওয়ার পরেও, যেখানে আমাদের ফলন অনেক কমে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল, ছিটা হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল, সেটা কিন্তু হয়নি। কারণ কৃষকদেরকে আমরা মেসেজ দিয়েছি যে আপনারা জমিতে পানি ধরে রাখবেন, এবং আমি সারা বাংলাদেশ আমি ভিজিট করেছি, সেখানে দেখেছি কিন্তু এটা কিন্তু সাজেশনটা কৃষকরা মন্ত্রের মতো গ্রহণ করেছে। সমস্ত জায়গায় যেখানে পানি ধরে রাখার দরকার সেখানে কিন্তু পানি ধরে রেখেছে। এইটি একটি সফলতা যেটি আপনি বলছিলেন, এবং সরকারের বেশ খানিকটা উদ্যোগ যেটি আসলে এই সফলতার মুখে আমাদের কাছে নিয়ে এসেছে। সদরুল আমিন, আসলে এই যে এই সফলতাটা ধরে রাখার ব্যাপারটা কি, আর জলবায়ু যেহেতু পরিবর্তন হচ্ছে, গবেষণাও হচ্ছে, সেই গবেষণাটা ঠিক পথে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, সেটি নিয়ে কিছু বিশ্লেষণ করবেন কিনা? এছাড়া ধান ছাড়া অন্যান্য ফসলে আমরা কতটুকু এই ধরনের গবেষণা করতে পারছি? সদরুল আমিন। ধন্যবাদ। আমরা ধানের ব্যাপারে ডক্টর শাহজাহান কবির যেভাবে বললেন, তাতে আমার মনে হয় যে আমরা আমাদের লিমিটেড রিসোর্স নিয়ে আমরা মোটামুটি এট পার আছি। তবে আমাদের যে ক্লাইমেটে বর্তমানে যেটা দেখা দিল, ক্লাইমেট চেঞ্জের সাথে আমাদের আরেকটু অ্যাডাপটিভ, একটু ভ্যারাইটি ক্লাইমেটের সাথে, যদিও এখন ড্রাউট রেজিস্ট্যান্ট, লবণাক্ততা রেজিস্ট্যান্ট এগুলি আছে, সেগুলিও প্যারামিটার চেঞ্জ হচ্ছে। আমাদের এই দিকে আরেকটু খেয়াল দেওয়া উচিত যে আমাদের নিজস্ব ভ্যারাইটিগুলির
ক্লাইমেট অ্যাডাপ্টেশন এই অংশটা একটু জোরদার করা উচিত গবেষণায়। অন্যান্য ম্যানেজমেন্ট সাইডে ধান গবেষণা আগে থেকেই অনেক ম্যান পাওয়ার ছিল, তারা কাজ করতেছেন। আর অন্যান্য ক্রপের সাথে আমি যেটা বলবো, সেটা যদি আমাদেরকে সাস্টেইন করতে হয়, প্রোডাকশনটা ধরে রাখতে হয়, তা আমাদের যে কয়েকটা ক্রপিং প্যাটার্ন আছে ধান ভিত্তিক, সেই ক্রপিং প্যাটার্নগুলি ধরে রাখতে হইলে আমাদের অন্যান্য ফসলের সাথেও এটা টালি করে চলতে হয়, বিশেষ করে পালস এবং অয়েলসিড। যেমন যশোরে একটা ধানের একটা ক্রপিং প্যাটার্ন হয়েছে, যেটা 4টা ফসল করা যায়। দক্ষিণাঞ্চলে কাউপি, মুগ ডাল এগুলির সাথেও প্যাটার্ন ডেভেলপ করা হয়েছে। তারপরে বরগুনার দিকে তিলের সাথে, কুমিল্লায় মরিচের সাথে, উত্তরবঙ্গেও এরকম। এই ক্রপিং প্যাটার্নটার উপরে মাল্টি ক্রপ রিসার্চ ইনস্টিটিউট সহ আমাদের একটা যেমন ধান গবেষণা লিডারশিপ দিবে, কিন্তু এতে বিনা কেউ সাথে রাখতে হবে, বাড়ি কেউ রাখতে হবে, রাখার পরে একটা সমন্বিত যে ক্রপিং প্যাটার্ন। আপনি অনেকগুলো সাজেশন দিচ্ছিলেন, আমাদের আলোচনা একেবারে শেষ দিকে রয়েছে। শাহজাহান কবির, আপনি একটু আপনার আলোচনাটা যদি করতেন, এটার সাথে কোনো কিছু যুক্ত করতে চাচ্ছেন কিনা? না স্যার, যেটা বলছেন সে রাইটই। আমরা কিন্তু সমস্ত প্রতিষ্ঠান একত্রে এই যে ক্রপিং প্যাটার্ন, এইটাও আমাদের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে এইটাও একটা কিন্তু আমাদের বড় উদ্যোগ। আমাদের যে এক্সিস্টিং যে ক্রপিং প্যাটার্ন গুলো আছে, বিশেষ করে আমরা কাজ করছি রাইস বেস যে ক্রপিং প্যাটার্ন, সেগুলো ইমপ্রুভ করার জন্য। সেগুলো ইতিমধ্যে আমরা ক্রপিং প্যাটার্ন জাত আমরা উদ্ভাবন করেছি, ম্যানেজমেন্ট আমরা উদ্ভাবন করেছি, এবং এই ক্রপিং প্যাটার্নে যেমন বুরো ফেলোটি, এমন এটা একটা বড় ক্রপিং প্যাটার্ন বাংলাদেশে। এইটাকে আমরা ফেলো যে অংশটা আছে এটাকে আরো ইমপ্রুভ করার জন্য, এটাকে চাষের আওতায় আনার জন্য ইতিমধ্যেই আপনারা জানেন সরিষার বাংলাদেশে ব্যাপক একটা চাষাবাদ হচ্ছে, আরো সবজি চাষাবাদ হচ্ছে, আলু, পেঁয়াজ, আরো যে আমাদের এসেনশিয়াল যে ক্রপ গুলো আছে সেগুলোও চাষ হচ্ছে। ইতিমধ্যেই ক্রপিং প্যাটার্ন কে ইমপ্রুভ করে আমরা ক্রপিং ইন্টেন্সিটি বাড়িয়েছি, এবং টোটাল যে প্রোডাক্টিভিটি, সেই প্রোডাক্টিভিটি কিন্তু বাড়িয়েছি। সাথে সাথে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই অ্যাডাপ্টেশনের কথাটা যে স্যার বলেন, ইতিমধ্যেই কিন্তু আমরা অ্যাডাপটিভ অনেক ভ্যারাইটি আমরা বের করছি, টেকনোলজি বের করছি, ম্যানেজমেন্ট আমরা বের করেছি ইতিমধ্যে। ইনশাল্লাহ আমি যেটা বুঝি যে আমরা সমস্ত কিছু অ্যাড্রেস করে আস্তে আস্তে আমরা খাদ্য। একটু আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আপনারা দুজনই আছেন, আপনারা দুজনই থাকুন। আবার একটা বিরতি চলছে, অর্থযোগ ফিরছে একটা বিরতির পর। ৭১ সাথে থাকুন। আবার স্বাগত আছেন ৭১ চলছে অর্থযোগ, ফিরছে আলোচনা। আমাদের সাথে যুক্ত রয়েছেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাহজাহান কবির এবং কৃষিবিদ বিশ্লেষক ডক্টর সদরুল আমিন। জি, এই যে বাড়তি উৎপাদনের কথা বলছিলেন শাহজাহান কবির, সেটির আসলে ব্যবস্থাপনা কি হওয়া উচিত? এটা আমরা অনেকগুলা বিষয় নিয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। প্রথমটি হলো যে আমাদের আরো ভালো ভালো জাত উদ্ভাবন করতে হবে। ইতিমধ্যেই আমরা কিন্তু ভালো জাত উদ্ভাবন করেছি, এবং আমাদের পাইপলাইনে কিন্তু অনেক ভালো ভালো জাত আছে। আরো নতুন নতুন টেকনিক নিয়ে আমরা কাজ করছি, আধুনিক প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। প্রতি জমি চাষের আওতায় আনার জন্য আমাদের ব্যাপক পরিকল্পনা হাতে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে ম্যানেজমেন্ট, আপনারা জানেন যে এখন পর্যন্ত আমাদের প্রায় 21 ভাগ 22 ভাগ হলো আমাদের ইল গ্যাপ আছে। এই ইল গ্যাপ কমানোর জন্য আমরা চাষ করছি। ক্রপিং প্যাটার্নকে ইমপ্রুভ করার জন্য, যেটা একটু আগে আলাপ করছিলাম, সেই ক্রপিং প্যাটার্নকে ইমপ্রুভ করার মাধ্যমে আমাদের উৎপাদন বাড়ানোর কিন্তু ব্যাপক একটা সুযোগ আছে। একই প্রশ্ন একটু সদরুল আমিন আপনার কাছে, এই যে বাড়তি উৎপাদনের কথা বলছেন, সেটি আসলে কিভাবে ব্যবস্থাপনা করা যেতে পারে? আমরা কি এক্সপোর্টের দিকে যাব, নাকি আমরা আমাদের সংরক্ষণ করব? কি করলে ভালো হয়, ছোট করে? ধন্যবাদ। এটা প্রত্যেক দেশেরই কিছু ফুড সিকিউরিটির কিছু আইটেম থাকে। সেখানে আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই যে হারভেস্টার ভিত্তিক যে যৌথ মেশিনগুলি আছে, সেই যেহেতু এটা সরকারের ভর্তুকি প্রদত্ত একটা প্রোগ্রাম, এই জন্য এই হারভেস্টার ভিত্তিক যৌথ খামার, যেটা বিভিন্ন কোম্পানি চেষ্টা করতেছে, এর যে প্রোডাকশনটা, এইটা প্রধানমন্ত্রীর অনুশাসনে বাফার স্টকে রাখা, এবং সেটা দেশের ক্রান্তিকালীন সময়ে ব্যবহার করা। এমনকি অন্য দেশেও এটা ক্রান্তিকালীন ব্যবহার করার জন্য রপ্তানি করা যেতে পারে, এবং বাইরের ভ্যারাইটিগুলি যাতে নাম ছাড়া অন্য কোনো নাম দিতে না পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা হলো ব্যবস্থাপনার জন্য আমি একটু জোর দিব, এবং আমি ডক্টর শাহজাহান কবিরকে অনুরোধ করব যে কৃষক প্রশিক্ষণ আগে আমরা ফিজিক্যালি যেভাবে করতাম জেলা উপজেলায়, সেটা কিন্তু একটু প্রশিক্ষণের কথা বলছেন। অনেক ধন্যবাদ দুজনকে, আমাদের হাতে সময় শেষ। আমাদেরকে সময় দেওয়ার জন্য দুজনকে অনেক ধন্যবাদ। চলছে অর্থযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। আমি রিয়াজ সেজান, অর্থনীতির আরো বিস্তারিত খবর নিয়ে আসছি সন্ধ্যা ৬:৪০। থাকুন ৭১-এর সাথে।